ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিব্যক্তি ও জীবন সৃষ্টির ইতিহাস। এই অভিব্যক্তি ইংরেজিতে যাকে বলা হচ্ছে এভলিউশন। এভলিউশন শব্দটি এসেছে ইভলভিয়ার শব্দ থেকে, বা অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এভলিউসিও টার্ম থেকে। ইভলভিয়ার এর কথা হচ্ছে টু ফোল্ড আউট, বা বলতে পারি ওপেনিং, কোনো কিছুর শুরু, ওপেনিং। বা এভলিউশিও এখানে কথার অর্থ হচ্ছে টু রোল আউট, মানে ধীর মন্তর গতিতে কোনো কিছু এগিয়ে যাওয়াকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে এই টার্মটা। এভলিউশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড শব্দ একটি, তো এই ল্যাটিন ওয়ার্ড থেকে এই টার্মটার উৎপত্তি এসেছে এভলিউশন। এভলিউশন এই শব্দটি প্রথম সাধারণত প্রবর্তন করেন বিজ্ঞানী অ্যালবার্ট ভন হেলার। প্রথম এভলিউশন শব্দটির প্রবর্তক, এভলিউশন শব্দটির প্রবর্তন করেন এবং পরবর্তীকালে বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এর ব্যবহার শুরু করেন। শুধু হারবার্ট স্পেন্সার নয়, চার্লস লয়েল প্রভৃতি বিজ্ঞানী এই শব্দটির ব্যবহার শুরু করেন। প্রথম দিকে মানুষের মনে এই অভিব্যক্তি সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, কিন্তু যখন বিজ্ঞানী বা দার্শনিক জেনোফেন্স প্রথম মানব অস্থির জীবাশ্ম আবিষ্কার করলেন, বিজ্ঞানী জেনোফেন্স প্রথম মানব অস্থির যখন জীবাশ্ম আবিষ্কার করলেন, তখনই মানুষের মনে সেই ভ্রান্ত ধারণার মূলে একটু কুঠারাঘাত হলো। অর্থাৎ পূর্বে মানুষ মনে করতো যে মানুষ এখন যেমন আছে পূর্বে সেরকমই ছিল, কিন্তু যখন দার্শনিক জেনোফেন্স প্রথম মানব অস্থির জীবাশ্ম আবিষ্কার করলেন, সেই আবিষ্কারের সাথে সাথে মানুষের মনে সেই ধারণা বিলুপ্ত হয় এবং সেখান থেকে মানুষ বুঝতে পারে যে পূর্বে মানুষের গঠন একরকম ছিল এবং বর্তমানে আস্তে আস্তে তার অনেক পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে। এই যে অভিব্যক্তি জিনিসটা কি না, অভিব্যক্তির সংজ্ঞা হিসেবে দেখি তাহলে দেখতে পাবো যে ধীর, মন্থর এবং গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতর জীব থেকে জটিলতর জীবের আবির্ভাব হয়। সেই ঘটনাকে অভিব্যক্তি বলে। অ্যাকচুয়ালি এই অভিব্যক্তি এবং বিবর্তন টার্মটা আমরা প্রায় সমার্থক রূপে ব্যবহার করি। বিবর্তন জিনিসটা কি না, কোনো প্রজাতির, সংক্ষেপে বলতে গেলে কোনো প্রজাতির উন্নতির ইতিহাসকে বিবর্তন বলে। তাহলে বিবর্তন হচ্ছে কোনো একটা প্রজাতির উন্নতির ইতিহাস, এটা হচ্ছে বিবর্তন। এরপর আমরা জানব যে এই যে অভিব্যক্তি বা বিবর্তন যে হয়েছে সেটা একটা কোনো কম সময়ের ঘটনা নয়, খুব একটা ক্ষণস্থায়ী ঘটনা নয়। দীর্ঘ একটা সময় ধরে এই পৃথিবীতে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে কিন্তু জীবন সৃষ্টি হয়েছিল। এই জীবন সৃষ্টি কিন্তু একেবারে হঠাৎ করে বা কোনো হয়ে যায়নি, বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। সেই পরিবর্তনগুলো কি প্রথম দিকে পরিবর্তন যদি দেখি, প্রথম যে পরিবর্তনটা এসেছিলো মানে যেটা শুরু হয়েছিল অরিজিন অফ
ইউনিভার্স প্রথম যে ঘটনা হয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল বলেই পরবর্তীকালে অন্যান্য সোলার সিস্টেম বা পরবর্তীকালে পৃথিবীর সৃষ্টি এই ঘটনাগুলো ঘটেছিল। অর্থাৎ পরবর্তী যে ঘটনা হয়েছিল অরিজিন অফ সোলার সিস্টেম, সৌরজগতের আবির্ভাব হয়। তারপরে হয় অরিজিন অফ আর্থ। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে বহু কোটি বছর পর পৃথিবীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় জীবন সৃষ্টির, এবং তারপর পৃথিবীতে জীবনের আবির্ভাব হয়, অর্থাৎ অরিজিন অফ লাইফ। তাহলে এতগুলো পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে কিন্তু জীবন সৃষ্টি হয়েছিল। এই যে জীবন সৃষ্টি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতবাদ দিয়েছিলেন। তা প্রথমে আমরা যেটা রয়েছে অরিজিন অফ ইউনিভার্স, সেই সম্পর্কে আমরা প্রথমে আলোচনাটা শুরু করব। এই যে অরিজিন অফ ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যা বিজ্ঞানীদের কাছে এখনও আশ্চর্যের বিষয় যে কীভাবে এত সমস্ত কিছু সৃষ্টি হলো এবং কোথা থেকেই বা এত কিছুর উৎপত্তি, এই সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা তারা পোষণ করেন এবং বিভিন্ন ধারণা আছে। তার মধ্যে 1 নম্বর ধারণা যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি সাধারণত এই থিওরির ধারণা দিয়েছেন বিজ্ঞানী জর্জ লা মাতায়ার। এর ধারণা দেন বিগ ব্যাং থিওরির। এই বিগ ব্যাং থিওরি কি না, বলছে যে পৃথিবী প্রথমের দিকে, অর্থাৎ যখন ইউনিভার্স সৃষ্টি হয়েছে তখন একটা বিশাল একটা বিগ এক্সপ্লোশন হয়েছিল, সিঙ্গেল বিগ এক্সপ্লোশন হয়। একটা বিশাল বড় একটা এক্সপ্লোশন হওয়ার ফলে সেখানে এই বিভিন্ন ধরনের ইউনিভার্সের সৃষ্টি হয় বা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যেটা বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 20 × 10⁹ বছর পূর্বে এই ঘটনাটি ঘটেছিল। তাছাড়াও এই মতবাদ ছাড়াও বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিতে আরও কিছু যে মতবাদ আছে, যেমন হচ্ছে ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার কনসেপ্ট। যেটা অ্যান্টিম্যাটার কনসেপ্ট, এই ধারণাটাও কিছুটা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকে কিছুটা সাপোর্ট করে। আরও কিছু ধারণা আছে, যেমন ব্ল্যাক হোল থিওরি। তো এই মতবাদগুলো ব্রহ্মাণ্ড সৃষ্টির সপক্ষে কিছুটা যুক্তি বা প্রদর্শন করে বা কিছুটা সমর্থন করে এই সমস্ত মতবাদগুলি। দ্বিতীয় ধারণা যেটা আছে, যে পরবর্তী যেটা স্টেপস, অর্থাৎ অরিজিন অফ সোলার সিস্টেম, সৌরজগতের সৃষ্টি। এই সৌরজগতের সৃষ্টি সম্পর্কে প্রাথমিক যে ধারণা দিয়েছিলেন সে হচ্ছে 2 বিজ্ঞানী সৌরজগতের ধারণা দিয়েছিলেন। এক, যে সৌরজগতের সৃষ্টি সম্পর্কে প্রথমটা হচ্ছে কান্ট এবং দ্বিতীয় হচ্ছে ল্যাপ্লাস। তাদের মতে যখন এই এক্সপ্লোশনগুলো হয়েছিল বিশ্বব্রহ্মাণ্ডে এরকম প্রায় নিয়তই এক্সপ্লোশনগুলো হতে থাকে। এরূপ একটি এক্সপ্লোশনের ফলে গ্যাসীয় পিণ্ডগুলো একটি জায়গায় জড়ো হতে শুরু করে, অর্থাৎ গ্যাসীয় জ্বলন্ত পিণ্ডের সৃষ্টি হয়। গ্যাসীয় একটা জ্বলন্ত পিণ্ডের সৃষ্টি হয় এই এক্সপ্লোশনগুলো হতে। ব্রহ্মাণ্ডে এরকম এক্সপ্লোশনগুলো হতে হতে একটি গ্যাসীয় জ্বলন্ত পিণ্ড সৃষ্টি হয়, যাকে তারা নাম দিয়েছেন নেবুলি। এবং তাদের দেওয়া এই যে মতবাদ, এই মতবাদ থেকে সাধারণত বলা হয় নেবুলার হাইপোথিসিস বলা হয়। এবং এই ঘটনাটি ঘটেছিল তাদের মতে প্রায় 4.6 × 10⁹ ইয়ার্স এগো। এত বছর পূর্বে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ সোলার সিস্টেমের উৎপত্তি। অর্থাৎ গ্যাসীয় পুঞ্জগুলো একধারে চলে যায় সূর্য গঠনের দিক দিয়ে, আর যেগুলো সলিড পার্টগুলো সেগুলো চলে যায় প্ল্যানেট গঠনের দিক দিয়ে। অর্থাৎ নেক্সট পরবর্তী যে ধারণা সেটা হচ্ছে অরিজিন অফ আর্থ। তাহলে পরবর্তী যে ঘটনা সেটা আমরা দেখব অরিজিন অফ আর্থ, অর্থাৎ পৃথিবী সৃষ্টির ব্যাপারটা আমরা দেখে নেব। যে সোলার সিস্টেমের সাথে সাথেই কিন্তু পৃথিবীর সৃষ্টি কিন্তু হয়েছিল। পৃথিবীর সৃষ্টি তৎকালীন সময়ে হয়েছিল, অর্থাৎ সূর্যের সৃষ্টির সাথে সাথেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল একই সময়ে। অর্থাৎ বলতে পারি প্রায়
প্রায় 460 কোটি বছর পূর্বে 460 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং দীর্ঘকাল সেটা আস্তে আস্তে ঠান্ডা হতে হতে পৃথিবীর বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের গঠন তৈরি হয়। অর্থাৎ কোনো পার্ট সলিড হয়, কোনো পার্ট সেমি সলিড, আর ভেতরে দেখতে পারি যে ম্যাগমা পার্টগুলো থাকে। এর ওপর বেস করে পৃথিবীকে মোট 3টে লেয়ারে ভাগ করা হয়েছিল। তার মধ্যে প্রথম হচ্ছে, এরকম যদি 3টে পার্টে ভাগ করি, এরকম 3টে পার্ট পৃথিবীর, তো ওপরের যে লেয়ার, এই লেয়ারটাকে সাধারণত বলা হয় শিলামণ্ডল। ইংরেজিতে বলা হয় আর্থ ক্রাস্ট বলা হয়, বা এর আরেক নাম হচ্ছে লিথোস্ফিয়ারও বলা হয়। লিথোস্ফিয়ার বলা হয়। মাঝের যে লেয়ারটি তাকে বলা হয় গুরুমণ্ডল, বা ইংরেজিতে বলা হয় পাইরোস্ফিয়ার বলা হয়। আর ভেতরেরটাকে বলা হয় অন্তঃমণ্ডল বা কেন্দ্রমণ্ডল বলা হয়। কেন্দ্রমণ্ডল বা ব্যারিস্ফিয়ার বলা হয়। ভেতরের এই যে কেন্দ্রমণ্ডল, সেই কেন্দ্রমণ্ডলটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই যে লাল কালিতে যেটা আঁকছি সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বাইরের দিকে এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। এবার এখানে বিভিন্ন ধরনের টার্মগুলো আছে, সেগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে এই যে অন্তঃমণ্ডল, যাকে আমরা ব্যারিস্ফিয়ার বলছি, এই অঞ্চলে বেশিরভাগ থাকে Fe এবং Ni, অর্থাৎ লৌহ এবং নিকেল এই অঞ্চলে সবথেকে বেশি থাকে। আউটার যে বহিমণ্ডলেও এখানে Fe এবং নিকেল বেশিগুলো থাকে। যেটা গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলে যেটা সবচেয়ে বেশি থাকে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সিলিকন এবং ক্রোমিয়াম, এই সমস্ত পার্টগুলি এখানে সবথেকে বেশি থাকে। এই সমস্ত উপাদানগুলো এই পাইরোস্ফিয়ারে বেশি থাকে। এই পাইরোস্ফিয়ার যে অঞ্চলটা, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে সাধারণত বলা হয় পৃথিবী ম্যান্টেল অঞ্চল বলা হয়। এই অঞ্চলটাকে বলা হয় ম্যান্টেল রিজিয়ান, ম্যান্টেল অঞ্চল বলা হয় এই অঞ্চলটাকে। এবং এই অঞ্চলে যদি দেখি তাহলে প্রায় হচ্ছে 1800 কিলোমিটার চওড়া, অর্থাৎ এইখান থেকে এটা হচ্ছে 1800 কিলোমিটার হয়। সেখানে শুধু যদি আর্থ ক্রাস্টটা দেখি, আর্থ ক্রাস্ট প্রায় 22 কিলোমিটার চওড়া, অর্থাৎ সলিড হয়েছে যেটুকু শিলামণ্ডল, আর্থ ক্রাস্ট, লিথোস্ফিয়ার, এটা হচ্ছে 22 কিলোমিটার চওড়া। আর সেখানে আমাদের যে কেন্দ্রমণ্ডল হচ্ছে প্রায় 2200 কিলোমিটার চওড়া। 2200 কিলোমিটার চওড়া হচ্ছে এই কেন্দ্রমণ্ডল, 2200 কিলোমিটার চওড়া। বিভিন্ন পার্টে, অর্থাৎ আমরা যদি শিলামণ্ডলে বা আর্থ ক্রাস্টে দেখি, তাহলে এখানে কিন্তু যে উপাদানগুলো সবথেকে বেশি পাবো তার মধ্যে যেমন অ্যালুমিনিয়াম থাকে, সিলিকন থাকে, ঠিক আছে। সেখানে সিয়াল স্তর বলা হয় এই স্তরটাকে। এই অঞ্চলে যেহেতু সিলিকন, ম্যাগনেসিয়াম থাকে বা বেশি থাকে, সেখানে সীমা স্তর বলা হয়, সিয়াল সীমা, বা নিচের দিকে ক্রোফেসীমা, নিফেসীমা, এই যে টার্মগুলো বা বিভিন্ন পার্টগুলো আমরা দেখতে পাই। এই শিলামণ্ডলে সাধারণত মানুষের বসতি গড়ে ওঠে। এই অঞ্চলে মানুষের বসতি গড়ে ওঠে, গাছপালা, পশু পাখি এই জায়গাতেই সব অবস্থান করে, অর্থাৎ জীবন সৃষ্টির অনুকূল পরিবেশ এখানে তৈরি হয়েছে শিলামণ্ডলে। এই যে পৃথিবীর সৃষ্টির বিভিন্ন অংশ, পৃথিবীতে তার বিভিন্ন যে লেয়ারগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এরপর অরিজিন অফ আর্থের পরই যে টার্মটা চলে আসছে সেটা হচ্ছে অরিজিন অফ লাইফ। এই জীবন সৃষ্টি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের মতবাদ দিয়েছেন। মনে করা হয় আজ থেকে প্রায়
60 কোটি বছর পূর্বে, 360 কোটি, প্রায় অবশ্যই 360 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল। জীবন সৃষ্টি হয়েছিল। এই জীবন সৃষ্টির যে ধারণাগুলো এখনও পর্যন্ত, যে সমস্ত ধারণা এখনও পর্যন্ত দেওয়া আছে, অনেক মতবাদী আছে। তার মধ্যে প্রথম যে মতবাদটা দেওয়া হয়েছিল তার মধ্যে সেটা বলা হয় বিশেষ সৃষ্টি মতবাদ। বিশেষ সৃষ্টি মতবাদ বলা হয়। এই বিশেষ সৃষ্টি মতবাদ ইংরেজিতে বলা হয় স্পেশাল ক্রিয়েশন থিওরি। স্পেশাল ক্রিয়েশন থিওরি বলা হয় বিশেষ সৃষ্টি মতবাদ। এই মতবাদের প্রবক্তা ছিলেন ভ্যাটিকান সিটির ধর্মযাজক, ভ্যাটিকান সিটির ধর্মযাজক পোপ সুয়ারেজ, ঠিক আছে, এর ধারণা দেন। এবং তিনি কি বলেন? তিনি বললেন যে 6 দিনে সমস্ত কিছু ভগবান মাত্র 6 দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তার মতবাদ অনুযায়ী প্রথম দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, দ্বিতীয় দিনে সূর্য সৌরজগৎ সৃষ্টি করেন, তৃতীয় দিনে অন্যান্য গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেন, চতুর্থ দিনে নদী নালা পাহাড় পর্বত সৃষ্টি করেন, পঞ্চম দিনে উদ্ভিদ জগৎ অন্যান্য প্রাণী জগৎকে সৃষ্টি করেন এবং ষষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করেন। এটা ছিল তার বিশেষ সৃষ্টি মতবাদ বা ফাদার সুয়ারেজ বা পোপ সুয়ারেজের মতবাদ। যদিও বাইবেল অনুসারে আমি জানি বাইবেল অনুসারে যেটা বলা হয়, বাইবেল অনুসারে প্রথম মানব ছিলেন আদম এবং প্রথম মানবী ছিলেন ইভ। এটা বাইবেল অনুসারে। হিন্দু শাস্ত্র অনুসারে যদি দেখি, হিন্দু শাস্ত্র অনুসারে প্রথম মানব হলেন মনু, আর প্রথম মানবী হলেন শ্রদ্ধা। ওই ব্যক্তি ধারাতে আমরা বুঝতে পারছি, বা বর্তমান সময়ে এসেও আমরা বুঝতে পারছি যে এই যে বিশেষ সৃষ্টি মতবাদটা কোথাও যেন খুব একটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমরা যে কোনো ঘটনাকেই আমরা 3টে দিক দিয়ে বিশ্লেষণ করি। কোনো একটা ঘটনা, কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, সে কোনো একটা ঘটনাকে আমরা 3টে দিক দিয়ে ব্যাখ্যা করতে পারি। প্রথম ব্যাখ্যাটা কি? আইডিয়ালিস্টিক মতবাদ কি বলছে না, সমস্ত কিছু ঘটনার পেছনে ভগবানের হাত, অর্থাৎ সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ঈশ্বর। এই মতবাদটাকে বলা হয় আইডিয়ালিস্টিক থিওরি। অর্থাৎ আমি কোনো কারণ খুঁজতে গেলাম না, বাস্তবকেও মেনে নিলাম না, সমস্ত কিছুর মূলে আমি ঈশ্বর বা ভগবানকে দায়ী করছি। এটা হচ্ছে আইডিয়ালিস্টিক থিওরি এবং এর পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে না। তাছাড়াও যখন আরেকটি ঘটনা ঘটছে, সেখানে আমরা যখন কোনো কিছু রিয়ালিস্টিক ব্যাপার বা মেনে নিচ্ছি যে আমি কারণ খুঁজতেও গেলাম না, আবার ভগবানকেও দোষ দিলাম না, এই ধরনের যে মতবাদ তাকে বলা হয় ন্যাচারালিস্টিক থিওরি। অর্থাৎ পুরোটাই হয় রিয়ালিটি বেসড। আমি কোনো কারণ খুঁজতে গেলাম না, আমি ভগবানকেও দোষ দিলাম না। তাহলে এটা হচ্ছে যা হয়েছে মেনে নিলাম, এটা হচ্ছে রিয়ালিটি বেসড, বাস্তবকে মেনে নেওয়া যাকে বলে। আর যখন সায়েন্টিফিক ব্যাপারে আসি, তখন যে ধারণাটা দর্শনবাদ বা প্রাগমাটিস্টিক ধারণা যাকে বলা হয়, এই প্রাগমাটিস্টিক থিওরি কি? সমস্ত কিছুর মূলে কারণ খোঁজা এদের উদ্দেশ্য। কারণ খোঁজা মানে কী কারণে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ তার মানে এখানে যে ব্যাপারটা বলছি, এখানে কেন এই বিশেষ সৃষ্টি মতবাদে ভ্যাটিকান সিটি ধর্মযাজকের ধারণাটা নিয়ে এলো? কারণ তৎকালীন সময়ে অর্থাৎ 360 কোটি বছর পূর্বে অ্যাকচুয়ালি কী ঘটেছিল পৃথিবীতে কেউ কিন্তু চোখে দেখেনি। আদৌ কি ঈশ্বর সেটা সৃষ্টি করেছিলেন? না, সত্যি করেই কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে হয়েছিল, সেটা কিন্তু এখনও কিন্তু চোখে তো কেউ দেখেনি। আমরা বিভিন্ন সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করছি যে এইরকমভাবে হয়েছে। আদৌ যে সেই রুটটাই ধরেই যে জীবন এসেছিলো সেটাও কোনো সঠিক ব্যাখ্যা নয়। এইগুলো পুরোটাই আমরা বলতে পারি একটা ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা হাইপোথিসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি যে হ্যাঁ এরকম হতে পারে জিনিসটা। তো সেই জন্য আমরা এই আইডিয়ালিস্টিক থিওরিটাকেও এখানে জীবন সৃষ্টির মতবাদ থেকে বাদ দিতে পারিনি, কারণ
ভগবানের কিছুটা অস্তিত্বকে এখানে বোঝানোর চেষ্টা হয়েছে, যে হতে পারে যে কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার যে জীবন সৃষ্টি করেছিল। সেই জন্যে আইডিয়ালিস্টিক থিওরিটা এখনও পর্যন্ত জীবন সৃষ্টির মতবাদে বা বিশেষ সৃষ্টি মতবাদ জীবন সৃষ্টির যে ধারণাতে দেওয়া হয়। তো এটা গেল তো স্পেশাল ক্রিয়েশন থিওরির ব্যাপারটা গেল, অর্থাৎ বিশেষ সৃষ্টি মতবাদ। পরবর্তীকালে আরও কিছু মতবাদ এসেছিল, তার মধ্যে যে মতবাদটা সেটা হচ্ছে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। তাহলে নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় যে মতবাদ, সেটা হচ্ছে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। তাহলে 2 নম্বর মতবাদ থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। ক্যাটাস্ট্রফিক এফেক্ট মানে কি? কোনো একটা বিশৃঙ্খল ঘটনাকে ক্যাটাস্ট্রফিক এফেক্ট বলা হয়। থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম, ঠিক আছে। এই থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম মানে কি? এটা ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী কুভিয়ার। তার মতে পৃথিবী তৎকালীন সময়ে যে কোনো বিক্রিয়ার মাধ্যমেই হোক পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটা বলতে পারি আনন্যাচারাল চেঞ্জেস ইন আর্থ ক্লাইমেটস, যার কারণে পৃথিবীতে জীবন সৃষ্টি ঘটেছিল। 3 নম্বর যে ধারণা আছে সেটা হচ্ছে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। থিওরি অফ অ্যাবায়োজেনেসিস, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। এই ধারণা কি বলছে? এই ধারণা অনুসারে জীবন সৃষ্টি হয়েছিল কোনো অজীবজ বস্তু থেকে, এবং এর ধারণা প্রথম দেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তো ধারণা এরকম দিয়েছিলেন, কিন্তু অ্যাবায়োজেনেসিস টার্মটা তিনি দেননি। ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী অ্যানাক্সিম্যান্ডার, এবং অ্যারিস্টটল ছিলেন এই ধারণার মোটামুটি সমর্থক ছিলেন। অ্যারিস্টটল কিন্তু থিওরি অফ অ্যাবায়োজেনেসিসকে মানতেন। তিনি মনে করতেন কোনো অজীবজ বস্তু থেকেই জীবনের আবির্ভাব হয়েছে। এর সপক্ষে ছিলেন অ্যারিস্টটল ও বিজ্ঞানী হেলমঞ্চ ছিলেন এর ধারণার বা থিওরি অফ অ্যাবায়োজেনেসিসের ধারণার সমর্থক ছিলেন। এই যে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস এটা অনেকটা কিছুটা স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিকেও সাহায্য করে, অর্থাৎ এখান থেকেই যে ধারণাটা এসেছিল সেটা যে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি, অর্থাৎ বাংলায় যদি বলি স্বতঃস্ফূর্ত সৃষ্টি মতবাদ। অর্থাৎ এই মতবাদ কি বলছে না, জীবন সর্বদা আপনা আপনিভাবেই সৃষ্টি হয়েছে, স্পন্টেনিয়াসলি সৃষ্টি হয়েছে। অর্থাৎ একজন বিজ্ঞানী তিনি মাংসের টুকরো একটা জায়গায় রেখে দিলেন, এবং 3 দিন পর এসে সেই মাংসের টুকরোতে তিনি মাছির লার্ভা বা ম্যাগট দেখতে পেলেন, এবং তিনি বললেন যে দেখো, আমি তো শুধু মাংসের টুকরো রেখেছিলাম, সেখান থেকে কিন্তু ম্যাগট বা মাছির উৎপত্তি হচ্ছে। তাহলে জীবন তো আপনা আপনিভাবেই সৃষ্টি হয়েছে। কিন্তু এই স্পন্টেনিয়াস জেনারেশন থিওরির যে ধারণা যে সঠিক নয়, এই ধারণার কে পুরোপুরিভাবে অপোজ করেন, অর্থাৎ স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিকে অপোজ করলেন 3 বিজ্ঞানী, অপোজড বাই রেডি স্প্যালাঞ্জানি এবং লুই পাস্তুর। এই 3 জন কিন্তু অপোজ করেছিলেন তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো লুই পাস্তুর তার যে স্পেশাল যে পরীক্ষা, সেই পরীক্ষাটার কি না, সেই পরীক্ষাটা হচ্ছে তার সোয়ান নেক বটল টেস্ট। তার যে মতবাদ, সেই মতবাদ হচ্ছে থিওরি অফ বায়োজেনেসিস। এই থিওরি অফ বায়োজেনেসিসের মাধ্যমে বিজ্ঞানী লুই পাস্তুর প্রমাণ করার চেষ্টা করলেন যে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি ঠিক নয়, অর্থাৎ জীবন কখনো আপনা আপনি তৈরি হতে পারে না। তাহলে বায়োজেনেসিস থিওরি কী বলছে না, বায়োজেনেসিস থিওরি বলছে জীবন সর্বদা হবে কোনো পূর্ববর্তী জীবন থেকে। বায়োজেনেসিস থিওরি বলছে যে জীবন সর্বদা সৃষ্টি হবে কোনো পূর্ববর্তী জীব থেকে বা জীবন থেকে। এবং এর ধারণা ছিলেন, বললাম, বিজ্ঞানী রেডি ছিলেন, স্প্যালাঞ্জনি ছিলেন, ঠিক আছে। বিজ্ঞানী লুই পাস্তুর তার যে পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে সোয়ান নেক বটল টেস্ট, বা ওই পরীক্ষাটার নাম বলা হয় কিলার ইস্ট টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে তিনি বোঝাতে সমর্থ হয়েছিলেন যে জীবন কখনো আপনা আপনি সৃষ্টি হতে পারে না। তাহলে সেই পরীক্ষাটা কি ছিল না, তিনি এরকম দুটো, অর্থাৎ সোয়ান নেক মানে রাজহাঁসের গলার মতো দুটো বিকার নিয়েছিলেন, এরকম দেখতে, একই রকম দেখতে দুটো বিকার নিয়েছিলেন। এই যে বিকারগুলোতে তিনি আবার
ডিস্টিল ওয়াটার উইথ ইস্ট এক্সট্র্যাক্ট তিনি রেখেছিলেন। ইস্ট এবং সেই দুটোকেই তিনি কী করেছিলেন, হিট দিয়েছিলেন। হিট দিয়ে সেইগুলো যতটা সম্ভব ফুটিয়ে নিয়েছিলেন বা বয়েল করে নিয়েছিলেন দুটোকেই। তার ফলে কী হয়, ইস্টগুলো সেখানে মারা যায় এবং মারা যাওয়ার পর সেখানে কী হচ্ছে, সেটা একটা দ্রবণ তৈরি হয়, একটা জৈব বস্তু সম্পূর্ণ একটা দ্রবণ সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে তিনি কী করেন, পরবর্তীকালে তিনি এই একটা বিকারের ঠিক এই জায়গাটা করে ভেঙে দেন। ভেঙে দেওয়ার পর কয়েক দিন রেখে দেন এবং রেখে দেওয়ার পর দেখেন যে এই বিকারটাতে অণুজীবের আবির্ভাব হয়েছে, কিন্তু এই যে এই বিকারটায় অর্থাৎ বিকার এতে কোনো অণুজীবের আবির্ভাব হয়নি। এখান থেকে তিনি বলতে চাইলেন যদি স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি ঠিক হতো তাহলে এখানেও জীবন আসতো, এখানেও আসতো জীবনের বা অণুজীবের উপস্থিতি আসতো। কিন্তু অণুজীবের উপস্থিতি শুধুমাত্র এটাই এলো, অর্থাৎ বি ফ্লাক্সে এলো, কিন্তু এ ফ্লাক্সে কোনো অণুজীবের উপস্থিতি এলো না। এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে তার মানে কন্ডিশন আমি দুটোই রেখেছিলাম, শুধুমাত্র এটাকে ভেঙে দিয়েছিলাম এবং এখানে জীবনের আবির্ভাব হয়েছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ করিনি কিছু, কিন্তু এখানে জীবনের আবির্ভাব হয়নি। তার মানে জীবন সৃষ্টি হচ্ছে কোনো কন্ডিশনের ওপর বেস করে, অর্থাৎ কোনো শর্তের ওপর বেস করে জীবন সৃষ্টি হতে পারে। এখানে কি হয়েছে না, বায়ুমণ্ডল থেকে অণুজীব এখানে পড়েছে, সেই অণুজীব ইস্ট এক্সট্র্যাক্টে সে পুষ্টি গ্রহণ করেছে, সেখান থেকে তার সংখ্যা বৃদ্ধি করেছে। কিন্তু এখান থেকে বায়ু মাধ্যমে যে অণুজীবগুলো সরাসরি এখানে পড়তে পারেনি, প্রবেশ করতে পারেনি, ফলে অণুজীবগুলো তাদের এখানে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারেনি। তাহলে এখান থেকে তিনি প্রমাণ করলেন যে স্পন্টেনিয়াস জেনারেশন কিন্তু থিওরি ঠিক নয়। তিনি প্রবর্তন করলেন বায়োজেনেসিস থিওরি, যেটা বলছে জীবন সৃষ্টি হয় পূর্ববর্তী কোনো জীবন থেকে। যেহেতু এই যে পরীক্ষাতে গলাটা রাজহাঁসের গলার মতো, এখানে বিকারের গলাটা, সেই জন্য একে সোয়ান নেক বটল টেস্ট বলা হয়। প্লাস এখানে ইস্টকে আমরা গরম করে এরম তরল বা ব্রথ একটা তৈরি করেছি, সেই জন্য এই পরীক্ষাটার আরেক নাম হচ্ছে কিলার ইস্ট টেস্ট বলা হয়। পরের যে ধারণা সেটা হচ্ছে থিওরি অফ সায়ানোজেন বা সায়ানোজেন মতবাদ। অর্থাৎ 5 নম্বর যে ধারণা আমরা দেবো সেটা হচ্ছে সায়ানোজেন মতবাদ। 5 নম্বর ধারণা সায়ানোজেন মতবাদ। এই সায়ানোজেন মতবাদ দিয়েছেন বিজ্ঞানী ফ্লুজার। এর ধারণা দেন সায়ানোজেন মতবাদের, সায়ানোজেন মতবাদ। এই ধারণা অনুযায়ী তিনি কি বলছেন না, তৎকালীন কার্বন, নাইট্রোজেন প্রভৃতি বিক্রিয়া করে তারা সায়ানোজেন নামক একটা যৌগ তৈরি করেন। সায়ানোজেন নামক একটা যৌগ তৈরি তখন হয়, যে সায়ানোজেন জীবন সৃষ্টির পথে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। এই সায়ানোজেনের সংকেত তিনি দেখিয়েছিলেন যে অনেকটা এরকম হবে সায়ানোজেনের সংকেত। এটা যে সায়ানোজেন যেটা জীবন সৃষ্টি ঘটিয়েছিল, এটা হচ্ছে। এবং তিনি মনে করেন এই সায়ানোজেন থেকেই নাকি প্রথম প্রোটোপ্লাজমের সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তী যে ধারণা, সেই ধারণা হচ্ছে ভাইরাল থিওরি। আমরা জানি ভাইরাস হচ্ছে কি, ভাইরাস হচ্ছে জ্বর এবং জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। জ্বর ও জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাহলে এমন হতেই পারে যে জড় পদার্থ, এই যে ভাইরাস, যেটা জীবনের আবির্ভাব ঘটিয়েছে, জ্বর এবং জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। হয়তো ভাইরাস হয়তো একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে এখানে হতেই পারে যে ভাইরাস জাতীয় কোনো বস্তু থেকে জীবনের আবির্ভাব হয়েছিল। পরবর্তী যে ধারণা 7 নম্বর, সেটা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি বলা হয়। প্যানস্পার্মিয়া থিওরি বা এর আরেক নাম হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল থিওরি বা কসমোজোয়িক থিওরি বা ইন্টারপ্ল্যানেটরি থিওরি বলা হয়। অর্থাৎ এই মতবাদ অনুযায়ী, অর্থাৎ এই মতবাদের ধারণা কে দেন, এই মতবাদের ধারণা দেন বিজ্ঞানী রিক্টার এর ধারণা দেন। এই রিক্টার তিনি কি বলেন, রিক্টারের ধারণা দেন। তাছাড়া এর সমর্থক ছিলেন বিজ্ঞানী বেরেলিয়াস এর সমর্থক ছিলেন ঠিক আছে। তাদের মতে কি না, এই মতবাদ অনুযায়ী যে প্যানস্পার্ম, যার মানে হচ্ছে সিড বা স্পোর বা স্পার্ম, তাদের মতে কোনো উল্কা বা ধূমকেতু প্রভৃতির মাধ্যমে পৃথিবীতে কোনো জীবনের যে রেণু বা সিড অফ লাইফ, সেটা সেই
উল্কা ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে এসে পড়েছিল এবং জীবন সৃষ্টির অনুকূল পথ রচনা করেছিল। 1969 সালে অস্ট্রেলিয়াতে এরকম একটি উল্কাপিণ্ড পড়েছিল, যেখানে পাওয়া গিয়েছিল সেই জৈব যৌগ, সেখানে পাওয়া গিয়েছিল উল্কাপিণ্ডে কার্বোহাইড্রেট পাওয়া গিয়েছিল, অ্যামিনো অ্যাসিড পাওয়া গিয়েছিল, প্রোটিন পাওয়া গেছে, এবং এইগুলি কিন্তু জীবন সৃষ্টির একটা অনুকূল কম্পোনেন্ট বা উপাদান বলতে পারি। তো এটা হলো প্যানস্পার্মিয়া থিওরি। লাস্ট যে মতবাদটা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং এখনও পর্যন্ত এই মতবাদটি সবথেকে গৃহীত, সেটা হচ্ছে কেমিক্যাল এভলিউশন থিওরি। কেমিক্যাল এভলিউশন বা এর আরেক নাম হচ্ছে কেমোজেনি মতবাদ বলা হয়। কেমোজেনি মতবাদ বলা হয়, কেমিক্যাল এভলিউশন বা কেমোজেনি মতবাদ বলা হয়। এর ধারণা দেন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। এই যে কেমিক্যাল এভলিউশন থিওরিতে ওপারিন এবং হ্যালডেন এর সাধারণত ধারণা দেন। তাদের মতে যে বর্তমান পৃথিবীর পরিবেশে স্বতঃস্ফূর্ত জীবন সৃষ্টি সম্ভব নয়। আদিম যে পৃথিবীর পরিবেশ সেটা ছিল বিজারণধর্মী, অর্থাৎ রিডিউসিং টাইপ, অর্থাৎ তখনকার পরিবেশে কি না মুক্ত অক্সিজেন তখন ছিল না, মুক্ত O2 ছিল না। O2 ছিল বাউন্ডেড ফর্ম, মানে কারোর সাথে সংযুক্ত হয়ে অক্সাইড ফর্মে ছিল, বাউন্ডেড ফর্মে ছিল, অর্থাৎ বাউন্ডেড আয়রন ফর্ম বা BiF ফর্ম বলা হয়, অর্থাৎ বিভিন্ন লৌহ বা Fe মলিকুলের সাথে Fe2O3 Fe3O4 এই রূপে ছিল, বাউন্ডেড ফর্মে ছিল, অক্সাইড ফর্মে। এবং পরবর্তীতে তাদের যে মতবাদ যে ঘনীভবন এবং পলিমারেশন বিক্রিয়ার মাধ্যমে জীবন সৃষ্টি হয়েছিল, এবং জীবন সৃষ্টি হয়েছিল কোনো সামুদ্রিক পরিবেশেই জীবনের উৎপত্তি হয়েছিল। এই যে ধারণাগুলো ওপারিন তার যে বই অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, সেই বইয়েতে সমস্ত কিছু ধারণা ব্যক্ত করেন, এবং তাদের মতে কোনো সরলতর যৌগ থেকে জটিলতর যৌগের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তাদের যে মতবাদ যে সরল যৌগ থেকে জটিল যৌগের সৃষ্টি হয়েছিল, জটিল যৌগের সৃষ্টি হয়েছিল, যা থেকে প্রাণ বা জীবন বা লাইফ সৃষ্টি হয়েছিল। এইগুলো হচ্ছে যে ওই ব্যক্তি এবং জীবন সৃষ্টির ইতিহাসের বিভিন্ন মতবাদ। ধন্যবাদ।